আজকের রাষ্ট্র ও সমাজ নারীর ক্ষমতায়নে বদ্ধপরিকর। প্রতিদিনই সংবাদপত্র ও বিভিন্ন গণমাধ্যমে এই মর্মে নানা খবর ও প্রতিবেদন পরিবেশিত হচ্ছে। কখনো উচ্চ পদে কোনো নারীর বহাল হওয়া, কখনো পরীক্ষায় নারীর সাফল্য, কখনো পর্বতের চূড়ায় নারীর আরোহণ, কখনো নারীদের জন্য সরকারি অনুদান, কখনো চাকুরি বা জনপ্রতিনিধিত্বে নারীর জন্য সংরক্ষণ, কখনো নারীর রজকালীন ছুটির ব্যবস্থা, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত সংবাদের প্রচ্ছন্ন বার্তা হল নারীজাতি ঐতিহাসিকভাবে সামাজিক অন্যায়ের শিকার। পিতৃতন্ত্র বা পুরুষতন্ত্র তাদের যুগ যুগ ধরে অবদমিত করে রেখেছে, কিন্তু আজ তারা জেগে উঠেছে। লিঙ্গ বৈষম্যের অবসান ঘটিয়ে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে নারীকে ক্ষমতায়িত করা আজ আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। প্রশ্ন হচ্ছে, সমাজ বা রাষ্ট্র হঠাৎ কেন নারীজাতিকে ক্ষমতায়িত করতে উঠে পড়ে লেগেছে? শুধুমাত্র সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে, নাকি কোনো গভীরতর বস্তুগত ও বাস্তবসম্মত কারণও আছে? আসুন একবার তলিয়ে দেখা যাক। 1950 সালে মানুষের প্রজনন হার ছিল নারী প্রতি 4.9টি সন্তান। তারও আগে এই হার নারী প্রতি 4.5 থেকে 7.5টি সন্তানের মধ্যে ওঠানামা করেছে। তখন মানুষের মুখ্য সমস্যা ছিল প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা। একান্নবর্তী বড় পরিবার বা বৃহৎ গোষ্ঠীবদ্ধ সম্প্রদায় মানুষকে নিরাপত্তা দিত, টিকে থাকতে সাহায্য করত। তাই জনসংখ্যা বৃদ্ধি সমাজের কাম্য ছিল। সমাজ মাতৃত্বকে মূল্য দিত, মাতৃত্বের সামাজিক চাহিদা ছিল। মানুষ বিশ্বাস করত যে মাতৃত্বেই নারীত্বের পূর্ণতা। সেই যুগে সেই পরিস্থিতিতে মাতৃত্ব ও আনুষঙ্গিক কর্ম ছাড়া বাইরের পেশিশক্তি নির্ভর সামাজিক কর্মে নারীকে নিয়োজিত করাটা বাস্তবসম্মত ছিল না। তাই সমষ্টিগতভাবে নারী জাতিকে ভাত কাপড় সম্মান রক্ষার চিন্তা থেকে অব্যাহতি দিয়ে সেই দায়িত্ব সমষ্টিগতভাবে পুরুষ জাতির ওপর অর্পণ করা হয়েছিল। এই লিঙ্গভিত্তিক দায়িত্ব বণ্টনের সামাজিক কাঠামোটা বেশ কয়েক হাজার বছর টিকেছে এবং কিছুটা নড়বড়ে হলেও এখনও মোটামুটি চলছে। কিন্তু ঘটনাচক্রে গত 150-200 বছর ধরে সভ্য জগতে কিছু সুদূর প্রসারী পরিবর্তন এসেছে। যেমন জনসংখ্যা মাত্র কয়েক কোটি থেকে বাড়তে বাড়তে এখন 800 কোটি ছাড়িয়ে গেছে। মানুষের গড় আয়ু 40-এর কোঠা থেকে দীর্ঘায়িত হয়ে হয়ে এখন 75 পার হয়েছে। প্রজনন হার কমতে কমতে নারী প্রতি 2-এর কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় সমাজ আর জনসংখ্যা বাড়াতে চাইছে না, বরং যারা বেঁচে আছে তাদের জীবনযাত্রা উন্নততর করতে চাইছে। ফলত মাতৃত্বের চাহিদা ও মহিমা কমে গেছে এবং স্বাভাবিকভাবেই নারীর সামাজিক মূল্যও কমে গেছে। এদিকে গৃহস্থালির হরেক যন্ত্র আবিষ্কৃত হওয়ায় ছোট পরিবারে ঘরকন্যার কাজও এখন মামুলি ব্যাপার। অতএব নারী এখন কার্যত বেকার। তাহলে এই বিপুল মানবী সম্পদের সামাজিক মূল্য কি? কিভাবে এদের কাজে লাগানো যায়? একটাই উপায়, গৃহস্থালির বাইরে অজস্র অর্থনৈতিক কর্ম যা এতকাল পুরুষরাই করে এসেছে তাতে নারীদেরও যুক্ত করা। তাছাড়া আজকের প্রযুক্তি নির্ভর সভ্যতায় অজস্র নিরাপদ ও আরামদায়ক কর্মের সৃষ্টি হয়েছে যা কায়িক পরিশ্রম নির্ভর নয়, অতএব নারী পুরুষ উভয়ের পক্ষেই সম্পাদন করা সম্ভব। সুতরাং আজকের অনুকূল পরিস্থিতিতে নারী পারিবারিক গণ্ডির বাইরে বৃহত্তর জগতে প্রবেশ করলে অর্থনীতি ও নারী জীবন উভয়ই সমৃদ্ধ হবে। এই কারণেই সমাজ ও রাষ্ট্র যেন তেন প্রকারেণে নারীকে ঘর থেকে বের করে বাইরের কাজে যুক্ত করতে চাইছে এবং এই ঐতিহাসিক প্রক্রিয়াকে সামাজিক ন্যায়ের তাত্ত্বিক কাঠামোতে ফেলে এটাকেই নারীর ক্ষমতায়ন আখ্যা দিচ্ছে। অবশ্যই এই প্রবণতা যুগোপযোগী ও কাম্য, এটাই আজকের প্রগতি। কিন্তু যে কোনো সামাজিক পরিবর্তনেরই কিছু না কিছু অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। নারীর তথাকথিত ক্ষমতায়নেরও কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যথা নরনারীর পারস্পরিক সম্পর্কের অবনতি,
সমাজে পুরুষ বিদ্বেষের প্রাদুর্ভাব, দুর্বল পারিবারিক কাঠামোয় সন্তান পালনের সমস্যা, শিল্পোন্নত দেশে জনসংখ্যা হ্রাসের অশনি সংকেত ইত্যাদি ইত্যাদি। মানব সমাজ কিভাবে এই সব সমস্যার সমাধান করে এগিয়ে যায়, সেটাই বর্তমান সময় ও আগামী দিনের কৌতূহলের বিষয়।